তো আজকে শুরু করবো রাসায়নিক গণনা। খুব তাড়াতাড়ি শেষ করবো, অত বড় চ্যাপ্টার না, সহজ চ্যাপ্টার একবারে, কিন্তু কিছু কিছু জিনিস জানতে হবে। তো প্রথমে জানতে রাসায়নিক গণনা জিনিসটা কী। রাসায়নিক গণনা মানে আমরা জানি যে গোনা। রাসায়নিক গণনা মানে হচ্ছে রাসায়নিক বলতে রাসায়নিক যে ক্রিয়া বা রাসায়নিক যে প্রক্রিয়া তার গণনা। তো রাসায়নিক গণনা চ্যাপ্টারে প্রথমে জানতে হবে রাসায়নিক বিক্রিয়াটা কী, কারণ এখানে সব কিছু রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে জানবো আমরা। তো রাসায়নিক বিক্রিয়াটা কী? তো রাসায়নিক বিক্রিয়া বলতে পারি যে যখন এক বা একাধিক, আমি আগে বলে দিচ্ছি যে রাসায়নিক বিক্রিয়া কাকে বলছে, যখন এক বা একাধিক পদার্থ পরিবর্তিত হয়ে একটি বা দুটি তারপরে ভিন্ন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন করবে তাকে বলা হয়, যে প্রক্রিয়া দ্বারা হবে সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। তো কি বললাম, যে প্রক্রিয়ায় এক বা একাধিক পদার্থ পরিবর্তিত হয়ে ভিন্ন ধর্মবিশিষ্ট এক বা একাধিক পদার্থ উৎপন্ন করবে তাকে বলবো আমরা রাসায়নিক বিক্রিয়া। তো যে প্রক্রিয়ায় এক বা একাধিক পদার্থ পরিবর্তিত হয়ে ভিন্ন ধর্ম বিশিষ্ট কি এক বা একাধিক পদার্থ উৎপন্ন করে তাকে রাসায়নিক বিক্রিয়া বলা হয়। যেরকম এক্সাম্পল দিলাম তোমাকে, ধরো এ একটা পদার্থ বি একটা পদার্থ মানে যুক্ত হয়েছে তোমার হচ্ছে C+D উৎপন্ন হয়েছে, ঠিক আছে। যে রাসায়নিক বিক্রিয়া কাকে বলে, যখন যে প্রক্রিয়ার দ্বারা এক বা একাধিক পদার্থ পরিবর্তিত হয়ে বিভিন্ন ধর্ম বিশিষ্ট এক বা একাধিক পদার্থ উৎপন্ন করা তাকে রাসায়নিক বিক্রিয়া বলা হয়। তো মনে করলাম যে এ আর বি রাসায়নিক বিক্রিয়া যুক্ত হয়েছে, এ আর বি রাসায়নিক যুক্ত হয়ে CR2 উৎপন্ন করলো, মানে এটার ধর্ম ছিল আলাদা, এটা ধর্ম আলাদা হলো। এ আর বি ধর্ম আলাদা ছিল, CR2 ধর্ম আলাদা হলো, ঠিক আছে, সংজ্ঞাটা রয়েছে এটা। এবার এ আর বি যারা বিক্রিয়া করলো পরস্পরের সঙ্গে বিক্রিয়া উৎপন্ন করলো C+D বা CR2 উৎপন্ন করলো। তো এ আর বি যেটা বলবো আমরা বিক্রিয়ক পদার্থ। অর্থাৎ যারা বিক্রিয়াতে অংশগ্রহণ করবে তাকে বলা কি, বিক্রিয়ক পদার্থ। আর বিক্রিয়ার ফলে যে পদার্থ উৎপন্ন হবে তাকে বলা বিক্রিয়াজাত উৎপন্ন পদার্থ। বিক্রিয়াজাত পদার্থ, বুঝতে পারলা? রাসায়নিক বিক্রিয়া কাকে বলে, যে প্রক্রিয়ার দ্বারা এক বা একাধিক পদার্থ পরিবর্তিত হয়ে ভিন্ন ধর্ম বিশিষ্ট এক বা একাধিক পদার্থ উৎপন্ন করা তাকে বলা হয় রাসায়নিক বিক্রিয়া। যেরকম বললাম এ আর বি রাসায়নিক বিক্রিয়া যুক্ত হয়েছে এবং CR2 উৎপন্ন করেছে, তবে এ আর বি এর যে রাসায়নিক যে ধর্মটা আলাদা হবে CR2 থেকে আলাদা হবে, ধর্মটা আলাদা হয়ে গেল। এবার যে এ আর বি যুক্ত হলো রাসায়নিক বিক্রিয়াতে, CR2 উৎপন্ন করলো, এবার এ আর বি যে যুক্ত হয়েছে তাই এই মানে এ আর বিকে বলা হবে বিক্রিয়ক পদার্থ। কারণ কি, কারণ যে পদার্থগুলি বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, এ আর বি অংশগ্রহণ করেছে, এটা উৎপন্ন করেছে, এটা যে এ আর বি যে অংশগ্রহণ করেছে তাই একে বলা হবে বিক্রিয়ক পদার্থ। আর বিক্রিয়ার ফলে যে সময় পদার্থ উৎপন্ন হবে তাকে বলে বিক্রিয়াজাত পদার্থ। যেমন CR2 উৎপন্ন হয়েছে এ আর বি বিক্রিয়ার ফলে, তাই CR2 উৎপন্ন হয়েছে তার বলা হয় বিক্রিয়জাত পদার্থ, ঠিক আছে, বুঝে গেল। এবার এই চ্যাপ্টারে শুধুমাত্র আমরা বিক্রিয়া করবো, এই বিক্রিয়ার ফলে ক্যালকুলেশন করব। তো এই আমি কয়েকটি জিনিসপত্র লিখে নিয়ে এসেছি, এখানে লিখলে টাইম চলে যেত, তো তাই আমি কয়েকটি জিনিসপত্র লিখে নিয়ে এসেছি, অঙ্কটুকু নিয়ে এসেছি আমি, তো খালি উত্তর করাবো তোমাকে। তো আমি একটা যৌগ লিখেছি, যৌগের সংকেত লিখেছি, ঠিক আছে, এগুলো খুব ভালো করে পড়তে হবে। যৌগের নাম প্রথমে কি, ক্যালসিয়াম কার্বনেট। পরীক্ষাতে দেবে চুনা পাথর, তোমাকে ক্যালসিয়াম কার্বনেট দিবে না ডাইরেক্টলি, কারণ তুমি ক্যালসিয়াম কার্বনেট সংকেত জানবে, তোমাকে পরীক্ষাতে দিবে চুনা পাথর। তো চুনা পাথর সংকেত কি আমাদের CaCO3, চুনা পাথরের ক্যালসিয়াম কার্বনেট CaCO3। সোডিয়াম কার্বনেট Na2CO3, সোডিয়াম বাইকার্বনেট NaHCO3, অ্যাগোনিয়াম ক্লোরাইড
NH4Cl, একে নিঃসাদল বলা হয়। এটা ভালো করে পড়বে, একটু পরীক্ষা দিতে হবে। নিঃসাদলের সংকেত লেখো NH4Cl। বা কস্টিক পটাশিয়াম হাইড্রক্সাইড, যাকে বলে কস্টিক পটাশ, এটা খুব ভালো করে রাখবা। কস্টিক পটাশ আর কস্টিক সোডা খুব ভালো করে পড়বে এই দুটা। কস্টিক পটাশের সংকেত কি? KaKOH, আর কস্টিক সোডা NaOH, সোডিয়াম হাইড্রক্সাইড, ঠিক আছে। ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড সংকেত কি? MgOH2। পটাচুন বা ক্যালসিয়াম হাইড্রক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড বা পটাচুন CaO। কলিচুন বা ক্যালসিয়াম অক্সাইড CaOH2। আর হাইড্রোজেনের সালফাইড H2S, ফেরাস সালফাইড FeS, ফেরাস সালফেট FeSO4, ফেরাস অক্সাইড Fe3OHO4, আর সোডিয়াম ক্লোরাইডের NaCl, ম্যাগনেসিয়াম অক্সাইডের MgO, আর অ্যামোনিয়াম সালফেটের NH4(2)SO4, ঠিক আছে। এই কটা আমি তোমাকে খাতা দিয়ে দেবো, তুমি খাতাটা টুকবা না, পরীক্ষা অবধি তোমার কাছে খাতা রেখে দেবো, এখান থেকে পড়বা। তুমি নিজে খাতা টুকতে যাবে না, টাইম নষ্ট করবো না, আমাকে এখান থেকে পড়বা, আমি ভালো করে টুকে রেখেছি। এখন একটা রাসায়নিক বিক্রিয়া আছে, এ করে দেখে নাও। যে এখানে দেখো কী আছে, এই যে ম্যাগনেসিয়াম কি, এটা ম্যাগনেসিয়াম SO3, ম্যাগনেসিয়াম তোমার কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট Mg3CO3, যদি তাপ দিই, এটা এমন তাপ দেওয়া উৎপন্ন কী করবে? ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করবে, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে, ঠিক আছে। যদি আমি ম্যাগনেসিয়াম কার্বনেটকে যদি আমি তাপ দিই, ম্যাগনেসিয়াম কার্বনেট যদি তাপ দিই, তবে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হবে এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। সেরকমই যদি Hg বলতে তোমার পারদ, Hgo যদি আমি কি Hgoকে যদি আমি তাপ দিই, তবে 2Hg এখানে অক্সিজেন উৎপন্ন করবে একটা, এবার 2Hg উৎপন্ন করবে, অক্সিজেন উৎপন্ন হবে। এবং যদি ও একটা, এখানে দুটো আছে, ও এখানে একটা হচ্ছে, তো আমি এখানে দুই নিয়েছি, ঠিক আছে। দুটো অক্সিজেন, দুটো Hg, দুটো Hg, ঠিক আছে, মিলে গেছে। এবং সোডিয়াম বাইকার্বনেট যদি তাপ দিই, তাহলে কি উৎপন্ন হবে? সোডিয়াম কার্বন উৎপন্ন হবে, হাইড্রোজেন গ্যাস, জল উৎপন্ন হবে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে, ঠিক আছে। এবং NH4Cl এর নিঃসাদলের সংকেত অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড বলা হয়, বা অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড। এমন করেছে তুমি ক্যালসিয়াম অক্সাইড যদি আমি মিশিয়ে, বা পটাচুন যদি মিশিয়ে আমি তাপ দিই, তবে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হবে, ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে না। এটা কি ক্যালসিয়াম ক্লোরাইড বলা হয় না? দুটো, হ্যাঁ, ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2 কী বলা হয়? ক্যালসিয়াম ক্লোরাইড বলা হয় এটাকে। ক্যালসিয়াম ক্লোরাইড এবং জল উৎপন্ন হবে। এরকম করে বাকি যেগুলো আছে, যেগুলো দেখে নিবা, না বুঝলে এবার বলবা। এবার ডাইরেক্ট আমি অঙ্ক ঢুকবো। আমি এগুলো টুকে দিলাম কারণ এগুলো পড়বা, এগুলো সংকেতগুলো পড়বা, বিক্রিয়াগুলো দেখে রাখবে, এমনি দরকার নাই, বোঝার জন্য আমি টুকে রেখেছি, তুমি বুঝবা, ঠিক আছে। আর দুটো জিনিস জানতে হবে, যে তোমার ভরের সংরক্ষণ সূত্র, এটা খুব ইম্পর্টেন্ট, লাগবে অঙ্কতে। ভরের সংরক্ষণ সূত্র, যে ধরো A আর B বিক্রিয়া উৎপন্ন করেছে C+D, তো ভরের সংখ্যা, মনে করো ভরের সংখ্যা সূত্র বোঝাচ্ছে, মনে করো A আর B যুক্ত হয়ে রাসায়নিক বিক্রিয়া করে C আর D উৎপন্ন করেছে, তবে এই দুটোকে বলা হবে কি? বিক্রিয়জাত পদার্থ, না বিক্রিয়ক পদার্থ। এটা বিক্রিয়জাত পদার্থ। তবে এই ভরের সংখ্যা সূত্র বলে যে A আর B যে ভর থাকবে, ভরটা সেটার সঙ্গে সমান হবে, C আর ডির ভরটাও সমান হবে, ঠিক আছে। এটাই বলে যে বিক্রিয়ার আগে বিক্রিয়ক পদার্থে যে ভরটা থাকে বা আণবিক ভরটা থাকে, সেটা বিক্রিয়াজাত পদার্থের যে ভরটা হয় তার সঙ্গে সমান হয়, অর্থাৎ A+B এর ভর = C+D এর ভর হবে, ঠিক আছে। এটা হবে যে বিক্রিয়ার আগে পদার্থের যে ভরটা হয়, বা বিক্রিয়ক পদার্থের যে ভরটা হয়, বিক্রিয়াজাত পদার্থের যে ভরটা, সে ভরটা হবে সমান, ঠিক আছে। মানে এটার ভর যেগুলো সমান হবে। আরেকটি নিতে হবে তোমার বাষ্প ঘনত্বের সঙ্গে আণবিক ভরের যে সম্পর্ক, তো বাষ্প ঘনত্ব সমান বাষ্প ঘনত্ব সমান D, বাষ্প ঘনত্ব সমান D লিখি আমরা, m/2 হয়, ঠিক আছে, m/2 এটা সম্পর্ক হয়।
এটাই হয়। বাষ্প ঘনত্ব সমান সমান আণবিক ভরের হাফ হয়। আণবিক ভর যদি এম হয় তাহলে বাষ্প ঘনত্ব যদি ডি হয়, আর আণবিক ভর যদি এম হয় তবে বাষ্প ঘনত্ব সমান সমান আণবিক ভরের হাফ হবে, অর্থাৎ আণবিক ভর সমান সমান বাষ্প ঘনত্বের সঙ্গে 2 গুণ হবে, এম ইজ ইকুয়াল টু 2D হবে। ঠিক আছে, এটাই অঙ্কতে আছে। আমরা ডাইরেক্ট 10 মিনিট বোঝালাম, যদি না বুঝতে তাহলে রিপিট করে নিবা। এবার ভালো করে বুঝো কীভাবে করবো অঙ্ক। এই অঙ্কতে কী বলেছে দেখো, 40 গ্রাম সোডিয়াম কি এটা NaOH মানে কি দেখো, NaOH মানে কি সোডিয়াম হাইড্রক্সাইড বা কস্টিক সোডা। এখানে এটা বদলে 40 গ্রাম কস্টিক সোডাকে সম্পূর্ণ প্রশমিত করতে কত গ্রাম H2SO4 লাগবে বলে দিত। এটা যদি আমি তোমাকে কঠিন করার জন্য তোমাকে এখানে NaOH এর বদলে কস্টিক সোডা দিতে পারতো বা সোডিয়াম হাইড্রক্সাইড দিতে পারতো, সংজ্ঞাগুলো মুখস্থ করতে হবে, মনেও রাখতে হবে। তো এখানে 40 গ্রাম এত সঙ্গে সম্পূর্ণ প্রশমিত করতে কত গ্রাম H2SO4 লাগবে, মানে কি এই H2SO4টা একে প্রশমিত করবে, মানে এটার এটা বিক্রিয়া হবে। তাহলে প্রথমে লিখবো বিক্রিয়ার সমীকরণ থেকে পাই কি পাবো, NaOH প্লাস H2SO4। এখানে কি উৎপন্ন হবে দেখো, Na আর SO4 সঙ্গে NaSO4 যুক্ত হবে, NaSO4 যুক্ত হবে। ঠিক আছে, সরি এখানে Na2SO4 উৎপন্ন হবে, Na2SO4 উৎপন্ন হবে প্লাস কী উপর থাকলো দেখো, এটা গেল এখানে হবে 2H2O, এটা উৎপন্ন হবে। কেন উৎপন্ন হলো এটা, এবার এটা তোমাকে বুঝে বুঝে করতে হবে, কারণ বুঝতে গেলে পর অনেক হায়ার কনসেপ্ট লাগবে। দেখো এখানে এনে কটা আছে, দুটো আছে, এখানে কটা আছে, একটা আছে এনে, ব্যালেন্স করবো পরে, বিক্রিয়া করার পর ব্যালেন্স করবা। এনে দুটো আছে, এখানে একটা আছে, তাহলে এখানে দুটো দেবো, তাহলে দুটো এনে হলো, এখানে দুটো এনে হলো। এবার দেখো এই দুটো এখানে কত আছে, হাইড্রোজেন একটা দুটো, এখানে দুটো চারটা, এখানে কত আছে 2 2 4টা। অক্সিজেন কটা আছে, এখানে আছে অক্সিজেন আছে দুটো আছে, 4টা আর দুটো 6টা, এখানে 4টা অক্সিজেন আছে, এখানে দুটো অক্সিজেন আছে, 6টা, মানে ব্যালেন্স আছে। এবার কোশ্চেন আছে যে এন আর SO4 কেন যুক্ত হলো, কারণ কি SO4 কি উৎপন্ন করে, SO4 2- উৎপন্ন হয়, মানে দুটো ইলেকট্রন Na2 আর SO4। তো Na2 আর SO4 এখানে আছে, এবার শেষ ওর যে পারমাণবিক ক্রম কত 11 হয়, মানে শেষ কভার থেকে একটা ইলেকট্রন ছাড়বে। যদি একটা ইলেকট্রন ছাড়ে, এখানে একটা ইলেকট্রন যদি ছাড়ে হয়, তাহলে এখানে এখানে 2 মাইনাস, মানে এখানে দুটো ইলেকট্রন নাই, মানে SO4 দুটো ইলেকট্রন গ্রহণ করবে, এখান থেকে একটা ইলেকট্রন এখানে যাবে একটা সোডিয়াম থেকে, তার এখানে দুটো সোডিয়াম নিলাম আমরা, Na2 করলো আর SO4 যুক্ত, এর সাথে যুক্ত হয়ে Na2SO4 যুক্ত হয়ে গেল। এটা ইলেকট্রন গ্রহণ এটা বর্জন করে Na2SO4 যুক্ত হলো। এটার জন্য আমি আলাদা তোমাকে একটা ক্লাস আমি দিয়ে দেবো, এখানে বুঝে নাও। এটা বিক্রিয়াগুলো তোমাকে বুঝে বুঝে করতে হবে, না ছাড়া কিচ্ছু করার নেই। এবার এইগুলোর এই পদার্থ দুটোর ভর বের করতে হবে, মানে যেটা জিজ্ঞেস করবে সেটাই ভর বের করবা। এখানে কি এটা এনে আর এই দুটো আছে, এই দুটো জিজ্ঞেস করেছে, এটা একে বিয়োজিত করতে এটা কত গ্রাম লাগবে, মানে এটা দুটো ভর বের করবো আমরা। এখানে 2 এনে সোডিয়ামের ভর কত হয়, সোডিয়ামের 23 হয়, অক্সিজেনের কত 16 হয়, আর হাইড্রোজেনের 2 হয়, এত গ্রাম। এটা ব্র্যাকেট দাও, হাইড্রোজেনের 2, হাইড্রোজেন একের ডবল, এখানে 1 হবে, সরি এখানে 1 হবে, একের ডবল 1 হয়, এখানে 2 হবে, এখানে H2 আছে 2 হবে। সালফারের কত হয়, সালফারের হয় তোমার, থামো দেখি এখানে থাকা আছে কি, সালফারের কত হয়, সালফার 32 হয়, সালফার হয় 32 যোগ 32, আর অক্সিজেনের 64, 16 করে 4 দ্বিগুণ কত হয় 40, 4 দ্বিগুণ 8, না 16 4 24, হ্যাঁ 64, এটা গ্রাম। এটা তো বুঝতে পেরেছো না, এটা তোমাকে কোচিংয়ে হয়ে গেছে, তত ডিটেলসে বোঝানোর দরকারও নাই। দেখো এটা ভরে বের করবো, এনের 23 যোগ অক্সিজেনের 16, হাইড্রোজেনের 1, এই 2 এর সবের সঙ্গে 2 গুণ আছে, তাহলে 2 গুণ করলাম।
H2 মানে 2, যেখানে হাইড্রোজেন একটা ছিল তাহলে একের ডবল 1 হয়, হাইড্রোজেন একটা ছিল 2 আছে তাই 2, সালফারে হয় 32 আর অক্সিজেন 4টা 16 4 64 গেল এখান থেকে। তো এখান থেকে করে এটা 2 গুণিত যোগ করে 3টাকে 23, মানে এখানে কত 4, এখানে 24 হলো, 24 আর 16 কত হয় 24 আর 16 মানে 30, 40 মানে গ্রাম। আর কত দেখো এখানে 64 4 মানে 34 আর এটা কত হবে 4 4 4 4 8 8 হলো এখানে, আর 6 3 9 98 গ্রাম হলো। মানে এখানে কত হলো আমাদের 80 গ্রাম, আর এখানে হলো 98 গ্রাম। মানে কি, মানে এই NaOH-কে মানে এই 80 গ্রাম NaOH-কে প্রশমিত করতে 98 গ্রাম আমাদের H2SO4 লাগলো। ওটাকে আমি লিখবো এখানে ওই কী নেমে করবো। তো 80 গ্রাম NaOH-কে প্রশমিত করতে 98 গ্রাম H2SO4 লাগে। এখানে কত গ্রাম বলেছে 40 গ্রাম, 1 গ্রাম NaOH-কে প্রশমিত করতে কত লাগবে 98/80 লাগবে, 40 গ্রাম কত লাগবে এটা করে দাও, হয়ে গেল অঙ্ক। 80 গুণিত 40 রেখে দাও, 4 2 করে দাও, 98কে 2 ভাগ করে দাও, 98/2 কত হবে 4 2 8, আর 4 2 8 আর 9 2 18, 89 গ্রাম হবে এটা, সরি 49 গ্রাম লাগবে আমাদের H2SO4। হয়ে গেল, সিম্পল অঙ্ক একবারে। দিয়ে বলেছে এত গ্রাম NaOH-কে সম্পূর্ণরূপে প্রশমিত করতে কত গ্রাম H2SO4 লাগবে। তো এবার H2SO4 মানে এটিকে যদি প্রশমিত করতে হয় তাহলে এদেরকে বিক্রিয়া করতে হবে। তাহলে আমি বিক্রিয়ার সমীকরণ থেকে পাইলে প্রথমে লিখবো, বিক্রিয়াটা লিখবো আমি প্রথমে। বিক্রিয়াতে কী আছে এখানে NaOH H2SO4 যুক্ত করলাম। এবার Na আর SO4 যুক্ত হবে, N2SO4 উৎপন্ন হবে আর জল উৎপন্ন হবে, এটা মনে রাখতে হবে এগুলো সব। এখানে 2 দিলে পরে ব্যালেন্স করবো, এখানে Na2 দুটো আছে, এখানে দুটো একটা হচ্ছে 2 গুণ করলাম, দুটো Na হলো, SO4 একটা আছে, SO4 হলো। অক্সিজেন কটা আছে এখানে দেখো 2টা 4টা আছে, 2 দুগুণ 4টা, অক্সিজেন কটা আছে 4টা, 6টা, এখানে 2টা, এখানে 4টা, 6টা হয়ে গেল। এবার যে দুটো এখানে কাজ করতে বলবে সেগুলো খালি ভর বের করবো আমাকে, এর নিয়ে কাজ করতে হবে, এই দুটোর ভর বের করলাম আমরা। এনে কত হয় 23 হয়, এখানে দিয়ে দিবে তোমাকে এনের কত ভর সব দিয়ে দিবে। তো আমি দিইনি এটাতেই, এনে হয় 23, অক্সিজেনের 16 আর হাইড্রোজেন 1 হয়, 2 গুণ আছে 2 গুণ করলাম, H2 মানে 2 এইসব হয় 32 যোগ 4 অণু আছে অক্সিজেন, অক্সিজেনের ভর কত 16 হয়, 4 4 16 64 গেল, বের করলাম। তো দেখা গেলো যে দুই অণু NaOH-কে যদি প্রশমিত করতে 80 গ্রাম NaOH-কে প্রশমিত করতে 98 গ্রাম H2SO4 লাগছে। এবার এটা কত বলেছে 40 গ্রাম বলেছে, তাহলে 80 গ্রাম NaOH-কে প্রশমিত করতে 98 গ্রাম এত লাগছে, 1 গ্রাম কত লাগবে 80 গ্রাম 40 গ্রাম কত লাগবে 49 গ্রাম হয়ে গেল, 4 2 8 আর 9 2 18 হয়ে গেল। এবার প্রথমে দেখো এরকম করে সব অঙ্ক করতে হবে। তো এটাতে কী বলেছে দেখো, কোনো ধাতব কার্বনেটে 20 গ্রাম উত্তপ্ত করলে এত গ্রাম ধাতব অক্সাইড ও গ্যাসীয় পদার্থ উৎপন্ন হচ্ছে। এটা একটু ভালো করে বুঝবা। আমরা ভরের সংরক্ষণ সূত্রটা কী বললাম, বিক্রিয়ক পদার্থের যে ভরটা হবে বিক্রিয়াজাত পদার্থের ভরের সঙ্গে সমান হবে। এখানে কী বলছে দেখো, কোনো ধাতব কার্বনেট 200 গ্রাম মানে কার্বনেটে 200 গ্রামকে উত্তপ্ত করছে, অর্থাৎ কি 200 গ্রাম যে ভরটা ধাতব কার্বনেটের ভর 200 গ্রামকে উত্তপ্ত করলে পরে 112 গ্রাম ধাতব অক্সাইড উৎপন্ন হয়েছে এবং একটা গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়েছে। গ্যাসীয় যৌগের বাষ্প ঘনত্ব 22 গ্রাম। তাহলে বিক্রিয়াটিতে গ্যাসীয় যৌগের কত মোল উৎপন্ন হবে। তো প্রথমে এটা করবো আমরা, এর গ্যাসীয় পদার্থের যৌগের যে ভরটা সে ভরটা বের করবো আমরা, বের করবো। দেখো কোনো ধাতব অক্সাইডের কার্বনেট 200 গ্রামকে উত্তপ্ত করলে পরে 112 গ্রাম ধাতব অক্সাইড এবং একটি গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়। গ্যাসীয় যৌগের বাষ্প ঘনত্ব যদি 22 হয় তবে বিক্রিয়াটিতে গ্যাসীয় যৌগের কত মোল উৎপন্ন হবে। তবে একটা জিনিস মনে রাখো সবসময়তে, যে আমি ভর সংরক্ষণ কিছু বললাম যে ধাতব কার্বনেটের ভর কত ছিল, ধাতব কার্বনেটের ভর কত ছিল আমাদের 200 গ্রাম ছিল। এবার যে ধাতব কার্বনেট 200 গ্রাম হয়, তাহলে এই ধাতব অক্সাইডের কত আছে 112 গ্রাম আছে, তাহলে এর কত হবে, এটা কত হবে 100, এই 200 থেকে এটা মাইনাস হবে, কারণ কি
এটার আর এটার যোগফল যেটা হবে, ভরের যে যোগফল হবে 200 গ্রামের সঙ্গে সমান হবে, কারণ এটা বিক্রিয়ক পদার্থ, এটা বিক্রিয়জাত পদার্থ, বিক্রিয়জাত পদার্থের যে মোট ভর বিক্রিয়জাত পদার্থের বা বিক্রিয়ক পদার্থের মোট ভরের সঙ্গে সমান হয়। তাহলে ধাতব অক্সাইডে 112 গ্রাম আছে, তাহলে গ্যাসীয় যৌগে কত হবে, 200 থেকে 100 মাইনাস করবো, অতএব গ্যাসীয় যৌগের মোট ভর কত হবে, 200 মাইনাস 112, এটা গ্রাম, এটা কত হবে, 8 হবে, 8টা কত হবে, 88 হবে না, তাই তো হয়, 88 তো হওয়া উচিত। 1 2 0 8 10, ঠিক আছে, 88 গ্রাম হবে, 88 গ্রাম হলো, 88 গ্রাম হলো। এখানে 88 গ্রাম গ্যাসীয় যৌগ, এখানে এই বিক্রিয়াটিতে কোনো ধাতব যৌগ, ভালো করে বুঝাবো, ধাতব কার্বনেট আছে, ধাতব কার্বনেটের সাথে 200 গ্রাম ছিল, মানে এটা হচ্ছে বিক্রিয়ক পদার্থ, উৎপন্ন কী হয়েছে থেকে ধাতব অক্সাইড একটা গ্যাসের যৌগ উৎপন্ন হয়েছে, গ্যাসের যৌগ যে উৎপন্ন হয়েছে, উৎপন্ন কত গ্রাম উৎপন্ন হয়েছে বা কত ভর উৎপন্ন হয়েছে, এই 88 গ্রাম উৎপন্ন হয়েছে। এবার এইটুকু পার্ট গেল, এটা আমরা ক্যালকুলেশন করে দিলাম কত হয়েছে। এবার দেখেন, এবার ক্যালকুলেশন দেখো যে গ্যাসের যৌগের বাষ্প ঘনত্ব 22 দেওয়া আছে, যদি গ্যাসের যৌগের বাষ্প ঘনত্ব 22 হয়, তাহলে ওর আণবিক, এবার আমরা লিখবো গ্যাসীয় যৌগের বাষ্প ঘনত্ব 22 আছে, তাহলে ওর কত আণবিক ভর কত হবে, 44 হবে না, বাষ্প আণবিক ভর সমান কত হয়, 2 গুণিত বাষ্প ঘনত্ব হয়, তো গ্যাসীয় যৌগের আণবিক ভর 44 হবে, এত গ্রাম। তবে কি 40 গ্রাম সমান কত হয়, 1 মোল, তাই 40 গ্রাম সমান কত হয়, 1 মোল, 1 মোল গ্যাসীয়। এবার 1 গ্রাম সমান কত, 1/40, আর কত কত উৎপন্ন হয়েছে, 88 উৎপন্ন হয়েছে, 88 গ্রাম সমান কত মোল, 1/40 গুণিত 88 সমান কত, 2 মোল। এটা বুঝতে পারলাম না, দেখো বুঝি কী বলেছে, দেখো ভালো করে, এখানে আমাদের 88 গ্রাম উৎপন্ন হয়েছিল যৌগ, উৎপন্ন হয়েছিল 88 গ্রাম, কেন বলেছে কত মোল উৎপন্ন হয়েছে, কেন তো মোলে দেয়নি না, গ্রামে দিয়েছে। এবার কত গ্রাম সমান 1 মোল হবে, 1 মোল, এবার যেরকম O2 1 মোল সমান কত গ্রাম হয়, 32 গ্রাম সমান 1 মোল হয় অক্সিজেন, 32 গ্রাম অক্সিজেন সমান 1 মোল অক্সিজেন। সেরকমই গ্যাসের পদার্থ বাষ্প ঘনত্ব ছিল এত, আণবিক ভর বের করে 2 দ্বিগুণ করলাম, 40 গ্রাম বের কথা, 40 গ্রাম যে গ্যাসের যৌগে 40 গ্রাম সমান 1 মোল গ্যাস, ওটা 1 মোল গ্যাস সমান 40 গ্রাম, আণবিক ভর সমান 1 মোল হয়, তো এত আণবিক ভর 40 গ্রাম সমান 1 মোল গ্যাসের পদার্থ হলো। যদি 1 মোল উৎপন্ন হয় 40 গ্রাম যদি 1 মোল হয়, 88 গ্রাম আছে, 88 গ্রাম আছে, তো 2 মোল হলো, 2 মোল হলো। কী করছে, কত মোল উৎপন্ন হবে, 2 মোল উৎপন্ন হয়ে গেল, এতটা বুঝলাম। এটা আসো কী হচ্ছে যে এটাতে কী করেছে, 32.7 গ্রাম জেডেন জিঙ্ক এর সাথে অতিরিক্ত লৌহ সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় কত গ্রাম হাইড্রোজেন গ্যাস উৎপন্ন, কী উৎপন্ন হবে, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। এখানে শর্ত বলে দিল, বিক্রিয়ার লিখবো কি, বিক্রিয়ার সমীকরণ থেকে পাই কি পাবো, যে জেডেন এর সঙ্গে কী বিক্রিয়া করবে, জেডেন সঙ্গে অতিরিক্ত লৌহ সালফিউরিক অ্যাসিড প্লাস লৌহ সালফিউরিক অ্যাসিড কি, H2SO4, এখানে কী উৎপন্ন করবে, ZnSO4। এসবও থাকলে পরে যদি কোনোতে এসবর চলে আসে, তাহলে প্রথম যার সঙ্গে বিক্রিয়া হবে ওটার সঙ্গে করে দেবা, যে কোনো ধাতুর সঙ্গে এসবর যুক্ত করে দেবা, ঠিক আছে, জিঙ্কের ধাতুর সঙ্গে এসবর যুক্ত করে দেবা ডাইরেক্ট। যেরকম এখানে ছিল কি, সোডিয়ামের ধাতু ছিল, এসবর ছিল, ধাতুর সঙ্গে যুক্ত করে দিয়েছি, ZnSO4, হাইড্রোজেন গ্যাস পড়ে হচ্ছে, তাহলে H2,
ব্যালেন্স একটা জেডেন একটা জেডেন, এস ওপর একটা এক্স ওপর একটা, হাইড্রোজেন দুটো হাইড্রোজেন, ঠিক আছে দুটা হলো। এটা কী বলেছে, কী কেনে কাজ করতে হবে, হাইড্রোজেন গ্যাস বের করতে হবে, আর জেডেনে বের করবো কত, জেডেনে কত হয়, জেডেনের কত হয়, জিঙ্কের কত হয়, জিঙ্কের কত হয়, জিঙ্কের কত হয়, জিঙ্কের কত হয় গো আনবিক ভর, আমি জানি না জিঙ্কের কত হয়। হ্যাঁ 65.5 হয় জিঙ্কের, জিঙ্কের হয় এখানে 65.5, জেড সমান সমান 65.5, তাহলে 65.5 গ্রাম হয়, ঠিক আছে এর ভরটা। হাইড্রোজেন আমার কত হয় 2 গ্রাম হয়। দেখো জিঙ্কের ভরটা এখন জিঙ্কের ভর 65.5 গ্রাম হয়, আর হাইড্রোজেনের যে অন্য হয় 2 গ্রাম ভর হয়, ঠিক আছে তুমি জানো তো। এর দুটো হাইড্রোজেন আছে, 2 হলো। এবার করবো যে এখানে কী বলেছে যে মানে এত থেকে উৎপন্ন হচ্ছে 2 গ্রাম অক্সিজেন, এবার এত গ্রাম থেকে কত উৎপন্ন হবে, এত গ্রামের সাথে কত, যে কী বলছে দেখো 32.7 গ্রাম জেনের সাথে অতিরিক্ত সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে কত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হবে। এবার 65.5 গ্রাম জেনের সঙ্গে H2SO যুক্ত হয়ে 2 গ্রাম অক্সিজেন উৎপন্ন করেছে, 2 গ্রাম, তাই তো 2 গ্রাম উৎপন্ন করেছে। এবার এত সঙ্গে তো এবার লিখবো 65.5 গ্রাম জেডেনের সঙ্গে H2SO4 বিক্রিয়ায় 2 গ্রাম H2 উৎপন্ন হয়। তাহলে 1 গ্রামে কত হবে, জেডেনের সাথে যুক্ত হয়ে 2/65.5 গ্রাম উৎপন্ন করবে। এবার কত হবে 32.7 গ্রাম, জেডেনের যুক্ত হয়ে 2/65.5 গুণিত 32.7 গ্রাম উৎপন্ন করবে। এটা ক্যালকুলেশন করতে হবে, এটা ক্যালকুলেশন করা অত্যন্ত জটিল। এটা ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করে যেটা হবে ওটা উত্তর হবে, ঠিক আছে।